আকাশের রাজপথে জ্বলে উঠেছে দ্বৈরথ। ভারতের রাফালের দাপট থামিয়ে পাকিস্তানের JF-70 জয়ধ্বনি। আকাশ কাঁপে, সীমান্তের ওপার থেকে উঠে আসে রাফালের গর্জ। আধুনিকতার প্রতীক, ভারতের অহংকার। আকাশের বুক চিরে ধেয়ে আসে 4টি যুদ্ধ বিমান রাফাল। কাশ্মীরের আকাশে নিয়ন্ত্রণ রেখার ঠিক ধার ঘেঁষে গোপন মিশনের নিঃশব্দ মঞ্চায়ন চলছিল ভারতে, কিন্তু বাতাসে ভেসে থাকা প্রতিটি শব্দে, প্রতিটি স্পন্দনে সজাগ ছিল ইসলামাবাদ। আকাশে নয়, হৃদয়ে আগুন। আভাস পেয়ে বিদ্যুৎ বেগে ছুটে আসে পাকিস্তানের আকাশবীর JF-70। শত্রুর নিঃশ্বাস পড়ার আগেই ঠিকানা বদলে দিতে সক্ষম। 29 এপ্রিল রাতের অন্ধকারে যখন গোটা উপমহাদেশ ঘুমিয়ে, তখন কাশ্মীরের আকাশে শকুনের মতো ঘোরাফেরা করছিল 4টি রাফাল। কিন্তু এবার তারা ভুল জায়গায় পাখা মেলেছিল। পাকিস্তানের রাডারে ধরা পড়তেই JF-70 গর্জে ওঠে, ধাওয়া করে, তাড়া দেয়, এমনকি ছায়ার গতিতে তারা রাফালকে চেপে ধরে আকাশপথেই। এ যেন আত্মবিশ্বাসের নামে অহংকারের পতন। পাকিস্তান দেখিয়ে দিল কেবল স্থল নয়, আকাশেও তারা প্রস্তুত, তারা নির্ভীক। রাতের নীরবতা ছিন্ন করে ভারতীয় রাফালগুলো মুহূর্তেই পিছু হটে, থেমে যায় টহল। আকাশপথে তারা আর টিকে থাকতে পারে না। ইতিহাসে লেখা হয়ে যায় JF-70 এর ধাওয়ায় রাফালের পিছু হটা। ভারতীয় ভূখণ্ডে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই আকাশে টহল দিচ্ছিল রাফালগুলো। ঠিক তখনই যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পাকিস্তানের আকাশ প্রহরীরা। কঠোর পদক্ষেপে এগিয়ে যায় পাকিস্তানের বিমান বাহিনী। তাদের দৃঢ় উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের টহলরত যুদ্ধ বিমানগুলো। মুহূর্তেই তার উচ্চ গতিতে আকাশ ছেড়ে সরে পড়ে, থেমে যায় টহল। পাকিস্তানের গণমাধ্যমে এখন একটাই আওয়াজ, উচিত শিক্ষা দিয়েছে ইসলামাবাদ। এই ঘটনায় যেন এক ঘোষণাপত্র, এক যুদ্ধাভিনন্দন, যেখানে শত্রু বুঝে যায় সীমান্ত পেরোলে গর্জে উঠবে বজ্র। আরো বড় আশঙ্কা নিয়ে হাজির হন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গভীর রাতে চোখে মুখে সংকল্প নিয়ে জাতিকে জানান 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে সামরিক আগ্রাসন আসতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার এই বার্তা যেন এক যুদ্ধের পূর্বাভাস। রাফালের সংখ্যা বাড়াচ্ছে ভারত। ইতোমধ্যে ফ্রান্স থেকে 26টি নতুন যুদ্ধ বিমানের জন্য বিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলেছে দিল্লি। 1 এবং 2 আসনে সেই রাফালগুলো ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হলে বহর দাঁড়াবে 62। যেন এক নিঃশব্দ প্রস্তুতি, এক আসন্ন ঝড়ের ইঙ্গিত। 2023 সালের বাস্তিল দিবসে ফ্রান্স সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দিয়েছিলেন যুদ্ধ বিমান কেনার আগ্রহ। আজ তার বাস্তবায়ন শুরু হয়েছে যুদ্ধের ছায়া। এই আগুনের মধ্যে পাকিস্তান কি করবে? জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তার কণ্ঠে ছিল না উত্তেজনা, ছিল স্থিরতা। আমরা প্রথমে আক্রমণ করব না, বললেন তিনি, কিন্তু যদি কেউ আঘাত করে আমরাও চুপ থাকবো না। পাকিস্তান এখন কূটনীতিতেও সক্রিয়। পেহেলগামের হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে নিজেদের অবস্থান। বাংলাদেশে পাকিস্তানের JF-70 বিক্রির সম্ভাবনা। ভারত কেন ভয় পাচ্ছে? বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ বিমান কিনতে চায়, তবে বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হচ্ছে ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানি JF-70 বিক্রি ব্যাহত করার হুমকি দিচ্ছে। এই যুদ্ধ বিমানটির আঞ্চলিক শক্তি কিভাবে বদলে দিতে পারে? পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-70 থান্ডার যুদ্ধ বিমান এরই মধ্যে বিশ্ববাজারে সাফল্যের মুখ দেখাচ্ছে। নাইজেরিয়া, মিয়ানমার সহ আরো কয়েকটি দেশ এটি কিনেছে। ভারতের আশঙ্কা, বাংলাদেশের কাছে বিক্রি করা হলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে। ভারত দক্ষিণ এশিয়ায় নিজের শক্তি ধরে রাখতে চায়। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে JF-70 কেনে, তাহলে ভারতের আধিপত্য ধাক্কা খাবে। দিল্লি মনে করে যে কোনো দেশ যদি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে, তবে তা ভারতের জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কেন এই JF-70 এত গুরুত্বপূর্ণ? JF-70 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান, যা পাকিস্তান এবং চীনের যৌথ প্রকল্পে তৈরি। একেবারে আধুনিক, অত্যাধুনিক রাডার, উন্নত এভিওনিক্স আর একসাথে আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতা, সবকিছু মিলিয়ে এটি একটি দুর্ধর্ষ বিমান। সবচেয়ে শক্তিশালী ব্যাপার হচ্ছে এর রাডার এবং পেলোড ক্ষমতা। এই বিমান শুধু আকাশে বাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য নয়, এটি যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আর যদি বাংলাদেশ এই বিমান কেনে, তাহলে তাদের বিমান বাহিনী আরও শক্তিশালী হবে, বিশেষত পাকিস্তান ও চীনের সাথে একটি কৌশলগত সম্পর্কের মাধ্যমে। এখানেই ভারত শঙ্কিত।
ভারত কখনোই চায় না পাকিস্তান বা চীন বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে নিজেদের দিকে টেনে নিয়ে আসুক। এতে ভারতের নিজস্ব সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে। আর যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। চীন এবং পাকিস্তান দুই দেশ বর্তমানে এমন একটি সামরিক শক্তি গড়েছে যা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। চীন পাকিস্তানকে সামরিক প্রযুক্তি স্থানান্তর এবং আধুনিক অস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে সাবমেরিন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। সবকিছুই পাকিস্তানের শক্তি বৃদ্ধি করেছে। বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন দুটি পক্ষের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। একদিকে ভারতের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক, আর অন্যদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার সুযোগ। বাংলাদেশ কি তার আকাশ বাহিনীকে আধুনিক করতে পাকিস্তান থেকে JF-17 কিনবে, নাকি ভারতের সঙ্গে তার ঐতিহ্যবাহী সম্পর্ক বজায় রাখবে? যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধবিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উড়তে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধবিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উড়তে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধবিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেয়ে ভারতের জন্মের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় পাকিস্তানের। তখন থেকেই দুই দেশের সম্পর্ক ঠান্ডা আগুনে পুড়ছে। যুদ্ধের দামামা, কূটনৈতিক চাপ আর সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে বহির্বিশ্বে তারা পরিচিত হয়েছে চিরশত্রু নামক তকমায়। এই চিরবৈরী সম্পর্কের ছায়া সবচেয়ে বেশি পড়েছে দুই দেশের সামরিক শক্তির ওপর। সামরিক শক্তির নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে ভারত আর পাকিস্তান? সামরিক বাজেট। ইউরোপ ভিত্তিক সামরিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম armedforces.eu জানিয়েছে, 127 কোটির জনসংখ্যা নিয়ে ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 56 বিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে 19 কোটির জনসংখ্যা বিশিষ্ট পাকিস্তানের বাজেট 10 বিলিয়ন ডলার। অর্থাৎ বাজেটের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। পরমাণু অস্ত্র। কিন্তু বাজেটই সবকিছু নয়। শক্তির আরেকটি বড় পরিমাপক হলো পরমাণু অস্ত্র। সেই দিক থেকে দেখা যায় ভারতের হাতে রয়েছে প্রায় 110 থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তান পিছিয়ে নেই। তাদের হাতে আছে 120 থেকে 130টি পরমাণু বোমা। অর্থাৎ পারমাণবিক শক্তির পাল্লা একেবারেই সমানে সমান।
সৈন্য সংখ্যা, মাঠে ময়দানে লড়াইয়ের জন্য চাই মানুষ, আর সেই দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000, সঙ্গে আছে 11,55,000 রিজার্ভ সৈন্য। আর যুদ্ধ লাগলে প্রয়োজনে 31 কোটি মানুষকে সামরিকভাবে কাজে লাগাতে পারবে দেশটি। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য আছে 6,53,000, রিজার্ভ বাহিনীতে রয়েছে 5,13,000 সৈন্য। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের যুদ্ধক্ষম জনশক্তি দাঁড়াবে 4 কোটিরও বেশি। স্থলবাহিনী, মাটির লড়াইয়ে ট্যাঙ্ক, সামরিক যান আর রকেট আর্টিলারির গুরুত্ব অনস্বীকার্য। ভারতের স্থলবাহিনীর কাছে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, 5,681টি সামরিক যান এবং 292টি রকেট আর্টিলারি। অপরপক্ষে পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে 2,735টি ট্যাঙ্ক, 3,066টি সামরিক যান এবং 134টি রকেট আর্টিলারি। সংখ্যার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। বিমান বাহিনী, আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা যার বেশি তার আধিপত্য দৃঢ়। ভারতের বিমান বাহিনী রয়েছে 2,216টি যুদ্ধ বিমান। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30, MKI, ব্রিটেন ফ্রান্সের জাগুয়ার এবং ফ্রান্সের মিরাজ 2000। পাকিস্তানের যুদ্ধ বিমান সংখ্যা 1,143টি। এদের মধ্যে রয়েছে চীনের তৈরি F-7, PZ এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। মান ও সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের হাতে আধুনিক প্রযুক্তির কিছু বিমান থাকায় লড়াইয়ে তারা মোটেও অপ্রস্তুত নয়। নৌবাহিনী, সমুদ্রের রাজা কে? ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং 2টি বিমান বহনকারী জাহাজ। পাকিস্তান এখানে কিছুটা পিছিয়ে। তাদের হাতে রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। এক অসম যুদ্ধ, একদিকে সংখ্যায় ও সরঞ্জামে ভারতে একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে পাকিস্তানের পরমাণু দাঁতালো চোয়াল। একদিকে অর্থের দাপট, অন্যদিকে চিরকালীন আক্রোশ। উত্তপ্ত উপমহাদেশের বুকে দাঁড়িয়ে দুই দেশ যেন এক অনিশ্চিত ভবিষ্যতের সীমানায়। শান্তির বার্তা না এলে এই সামরিক পরাশক্তির সংঘর্ষ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। শত্রুতার এই দীর্ঘ ইতিহাসে আজও কোনো ফিনিক্স উঠে আসেনি ছায়ের ভেতর থেকে, কেবল বারুদের গন্ধ আর আতঙ্কের প্রতিচ্ছবি। নতুন করে যুদ্ধের ঘন্টা বাজতে শুরু করেছে। যুদ্ধ হতে চলেছে, কিন্তু যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? কতদিন ধরে সেই যুদ্ধ চলবে? আমরা এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করেছিল তখন অনেকেই ভেবেছিল ইউক্রেন কিছুই না, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু না, সেই যুদ্ধ এখনো চলছে, শেষ হয়নি। তাহলে এই যুদ্ধ চলবে কতদিন? আর যদি সেই যুদ্ধ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে হয় তাহলে তার পরিণতি কি হতে পারে? কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? এইসব ভাবনা থেকেই বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আসলে প্রায় সব যুদ্ধেই এমনটা হয়। যেমন ইসরায়েল যখন গাজা স্ট্রিপে হামাসের উপর হামলা করে তখন বিশ্ব দুই ভাগে ভাগ হয়। আবার রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখনও বিশ্ব বিভক্ত হয়ে যায়। আর এবার ভারত পাকিস্তান, এই দুই দেশ বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, ভারতের পাশে কারা আছে আর পাকিস্তানের পাশে কে কে দাঁড়াবে? সাধারণভাবে কিছু দেশের নাম মাথায় আসে, কিন্তু যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি তাহলে দেখা যাবে কিছু দেশ বাদও দিতে হতে পারে, আবার কিছু নতুন দেশ যুক্তও হতে পারে। চলুন পাকিস্তান থেকে শুরু করি। এই যুদ্ধ যদি হয় তবে তা দীর্ঘদিন চলতে পারে। একদিন দুদিনে যুদ্ধ থেমে যাবে এমন আশা না করাই ভালো। কিন্তু এতদিন যুদ্ধ চালানোর জন্য প্রয়োজন বিপুল অর্থ। সেই টাকা কোথা থেকে আসবে? কে দেবে সেই অর্থ? পাকিস্তানকে অর্থ দেবে চীন, কারণ পাকিস্তানকে সাহায্য করে চীন নিজের লাভটাই দেখছে। ভারতের পাশেই পাকিস্তান, আর ভারতকে চাপে রাখতে হলে পাকিস্তানকে শক্তিশালী করতে হবে। পাকিস্তানকে সাহায্য করলে পাকিস্তান চীনের কথাই মানবে। এটাই এতদিন ধরে হয়ে আসছে। এই কারণেই পাকিস্তানের অনেক অঞ্চলে চীনের বড় প্রভাব রয়েছে। যেমন বেলুচিস্তানের একটি বড় অংশে চীনের প্রভাব স্পষ্ট, কারণ এখান থেকেই তো গাদার বন্দর, যেখানে চীনের বড় স্বার্থ জড়িয়ে আছে এবং সেখান থেকে সহজেই ভারতের দিকে নজর রাখা যায়। অর্থ দেবে চীন, কিন্তু প্রশ্ন হলো অস্ত্র দেবে কে?
এখানেই আসে নতুন এক দেশ, তুরস্ক। কারণ একাধিক রিপোর্টে বলা হয়েছে তুরস্ক এশিয়ান নিউ ইনিশিয়েটিভ নামে একটি মঞ্চ তৈরি করেছে। এর কাজ হলো এশিয়ার ইসলামিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এই কাজ একদিনে হয়নি, বহু বছর ধরে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সুতরাং তুরস্ক ও পাকিস্তানের পাশে থাকবে, পাকিস্তানকে সাহায্য করবে, অর্থাৎ অস্ত্র দেবে তুরস্ক। অনেক অভিযোগ উঠেছে তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানে অস্ত্র পাঠিয়েছে। ২৭ তারিখে একটি তুর্কি বিমান পাকিস্তানে অবতরণ করেছিল। দাবি, সেই বিমানে অস্ত্র ও যুদ্ধের নানা সরঞ্জাম পাঠানো হয়েছে, যদিও তুরস্ক তা অস্বীকার করেছে। তুরস্ক বলছে, হ্যাঁ বিমান নেমেছিল, কিন্তু সেটা শুধুই জ্বালানি ভরার জন্য। কিন্তু সবাই তা মানছে না। অনেকের ধারণা চীন এবং তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। ইতিহাসও সে কথাই বলে, পাকিস্তান তুরস্কের সম্পর্ক বহু পুরনো। আর একটি দেশের নাম শুনলে অনেকেই চমকে যাবেন, আজারবাইজান। কেন আজারবাইজান? কারণ আছে। পুরো ব্যাপারটা গিভ অ্যান্ড টেক। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময় পাকিস্তান এবং তুরস্ক আজারবাইজানকে সাহায্য করেছিল। এখন সেই ঋণ শোধ করার পালা। তাই আজারবাইজান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে থাকতে পারে, অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতেও পারে। পাকিস্তান এবং আজারবাইজান একাধিক সামরিক চুক্তি করেছে, প্রতিটিতেই লাভ হয়েছে আজারবাইজানের। এবার প্রতিদান দেবার পালা। এমনকি দুদেশ একসঙ্গে অনেকবার যৌথ সামরিক মহড়াও করেছে। গুজব বলছে চীন, তুরস্ক ও আজারবাইজান ইতিমধ্যেই পাকিস্তানে অস্ত্র পাঠিয়ে দিয়েছে, যদিও পাকিস্তান এখনই এই তথ্য স্বীকার করেনি। এখন প্রশ্ন, পাকিস্তানের পাশে অনেকেই আছে, ভারতের পাশে কে? রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী মিত্র। এবারও ভারতের বড় ভরসা রাশিয়া। এতদিন ধরে রাশিয়া ভারতের পাশে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে এসেছে। তবে এবার সমস্যা আছে, কারণ রাশিয়া নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। যুদ্ধ চালাতে তাদের অস্ত্র ও অর্থের অভাব হচ্ছে, দেশের ভিতরে অসন্তোষ বাড়ছে। তাই প্রশ্ন থেকে যায়, রাশিয়া ভারতের কতটা পাশে থাকতে পারবে? তবুও ভারত বন্ধুত্বে বিশ্বাসী। ভারতের পাশে এখনো কিছু বন্ধু দেশ আছে। ইউরোপের দিকে তাকালেই দেখা যায় নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক আছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। ফ্রান্স ভারতের রাফাল যুদ্ধ বিমান চুক্তির অংশীদার। শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও ফ্রান্স ভারতের ঘনিষ্ঠ। তারপর আসে ইতালি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মোদির সম্পর্ক ঘনিষ্ঠ। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা হিসেবে ভারতের কটন রোড প্রস্তাবে ইতালি সমর্থন দিয়েছে, ফলে ইতালিও ভারতের গুরুত্বপূর্ণ মিত্র। এবার আসি বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার কথায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির বন্ধু হিসেবে পরিচিত। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একসঙ্গে লড়বে। এমনকি এই নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তিও হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যে দ্বিধা আছে। এখন তিনি বলছেন, ভারতের উপর আবার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যার সমাধান করবে। আসলে আমেরিকা আদৌ ভারতের পাশে থাকবে কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। চীন ও তুরস্ক আলোচনার কথা বলছে, কারণ যুদ্ধ হলে শুধু পাকিস্তান নয়, চীন ও তুরস্ক নিজেরাও ক্ষতির মুখে পড়তে পারে। তাই তারা এখন যুদ্ধ নয়, শান্তি চায়। আমেরিকাও তাই বলছে। তাহলে প্রশ্ন, যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকা কোন দিকে থাকবে? ভারতের পাশে, পাকিস্তানের পাশে, নাকি কারো পাশেই না? এই প্রশ্নের উত্তর দেবে সময়। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁক তাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?
আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় ১৬০০ কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে ১৯৮০ সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম ২ বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বতশ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় ৮ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত ১ ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় ৯ কোটি জনসংখ্যার মধ্যে ৬২% পার্সিয়ান, ১৬% এজেরি, ১০% কুর্দ এবং বাকি ১২% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান ১৯৭০-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী;
আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব-3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল-2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেমও রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সিস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সিস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকাও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না।
দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কী ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়।